পরিমাণগত রসায়ন। অধ্যায়টির নাম পরিমাণগত হলেও এই অধ্যায়টি সম্পর্কে জানার পরিমাণ কিন্তু অনেক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মিলন আহমেদ, ক্রিয়েটিভ লার্নিং স্কুলে সকলকে জানাই স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব পরিমাণগত রসায়ন নিয়ে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই অধ্যায়টি আলোচনা করব। যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পরিমাণগত অধ্যায়টিকে ভালো মতো বুঝতে হলে আমাদের আজকে এই ধারাবাহিক অর্থাৎ প্রাইমারি লেভেলের আলোচনাগুলোকে সম্পূর্ণভাবে ভালো মতো বুঝতে হবে। এই অধ্যায়টাকে সম্পূর্ণ মতো বুঝার জন্য আমি এখানে 1 থেকে 5টি টপিক লিখে রেখেছি। যেমন প্রথমে আমাদের জানতে হবে মূলের ধারণা, তারপরে জানতে হবে মূলার আয়তন, তারপরে আবার জানতে হবে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণের আবার অনেক ক্যাটাগরি আছে, এগুলিও আমরা আস্তে আস্তে আলোচনা করব। এবং পরবর্তীতে জানতে হবে গণমাত্রা। গণমাত্রা আবার অনেকগুলি ক্যাটাগরি, যেমন মোলারিটি, নরমালিটি, পার্সেন্ট দ্রবণ। আবার এক্স% দ্রবণ অর্থাৎ পার্সেন্ট দ্রবণ আবার 3টা ক্যাটাগরি আছে। এটা হচ্ছে গিয়ে পার্সেন্ট দ্রবণ, W/B দ্রবণ, W/W দ্রবণ এবং B/B দ্রবণ। তাহলে এখন যদি আমরা আলোচনা করি যেমন পরিমাণগত রসায়ন। আচ্ছা, পরিমাণগত রসায়ন কি? পরিমাণগত রসায়ন হচ্ছে কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ এই দুইটার মূল ভিত্তিক গণনাকে বলা হয় পরিমাণগত রসায়ন। তাহলে প্রথমে আমরা আলোচনা করি মূলের ধারণা। মূলের ধারণা কিরকম? মূলের ধারণা হচ্ছে কি রসায়ন বিদ্যায় কোন একটি পদার্থের অর্থাৎ রাসায়নিক পদার্থের মূলের অর্থাৎ পরিমাণের একক হচ্ছে গিয়া মূল ভিত্তিক অর্থাৎ মূল। যেমন আমরা যদি আবার আরেকটু চিন্তা করি যে মূল কাকে বলে। মূল হচ্ছে গিয়ে কোন একটি যৌগের আণবিক ভর। এই আণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করব অথবা কোন একটি মৌলের পারমাণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করব, এই গ্রাম প্রকাশক এককটি হচ্ছে আমাদের মোল। যেমন এখানে দেখো H2O, এই H2O হচ্ছে একটি পানি। এই পানির আণবিক ভর এই পানির আণবিক ভর হচ্ছে 18। এই 18 হচ্ছে গিয়া তার আণবিক ভর। এই 18কে যখন আমরা গ্রামে প্রকাশ করব অর্থাৎ 18 গ্রাম H2O, 18 গ্রাম পানি যখন বলবো তখন এটি হয়ে যাবে 1 মোল। এটি হয়ে যাবে 1 মোল। তাহলে আমরা বলতে পারি যে কোন একটি যৌগ কি, কোন একটি যৌগের আণবিক ভরকে যখন গ্রাম এককে প্রকাশ করা হয় এই গ্রাম একক প্রকাশক রাশিটি হচ্ছে 1 মোল। তাহলে যৌগের ক্ষেত্রে যেমন মূলের ক্ষেত্রে যেমন সোডিয়াম একটি মূলক। এই সোডিয়ামের জন্য সোডিয়ামের পারমাণবিক ভর, এই পারমাণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করব এই গ্রাম প্রকাশক রাশিটি হচ্ছে মোল। যেমন এই সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। এই 23 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 23 গ্রাম সোডিয়াম। তাহলে এই 23 গ্রাম সোডিয়াম ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 মোল। আবার কার্বন স্কেলে কার্বন 12 গ্রাম কার্বনে 6.02 × 10⁻⁵ কার্বন পরমাণু থাকে। তাহলে আমরা বলতে পারি কোন একটি পদার্থের মধ্যে যৌগ হোক আর মূল হোক, এই যৌগ অথবা মূল মধ্যে যদি 6.0 × 10⁻⁵ অণু পরমাণু এগুলি থাকে তাহলে আমরা তাকে বলবো 1 মোল। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে 6.02 × 10⁻⁵ অণু পরমাণু আয়ন ইত্যাদিকে বলা হয় 1 মোল। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে সাপোজ এখানে আমি লিখলাম 1 মোল, উদাহরণ হিসেবে নিচ্ছি যে 1 মোল 1 মোল H2O অর্থাৎ 1 মোল পানির সমান আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি 18 গ্রাম H2O। এই 18 গ্রাম H2O ইকুয়ালস টু আমরা লিখতে পারি তার মধ্যে আছে 6.023 × 10⁻23 আয়ন, এতটি আয়ন অণু পরমাণু ইত্যাদি।
এবং আমরা আরো লিখতে পারি যে তার মধ্যে তার আয়তন হচ্ছে 22.4 লিটার। এই 22.4 লিটারটা অবশ্যই এসটিপি তে হতে হবে। তাহলে আমরা এই সম্পর্কটা জানতে পারলাম। তাছাড়া এখানে যে বলা হচ্ছে যে এখানে আমরা বললাম যে অণু, পরমাণু, আয়ন, এর মানে কি? এর মানে হচ্ছে দেখো যে যখন আমরা অক্সিজেন লিখব, এই অক্সিজেন এখানে 2 দিয়েছি, সুতরাং এটা একটা অক্সিজেন অণু। এই অক্সিজেন অণুর মধ্যে 6.023 × 10⁻²3 টি কি থাকে? টি অণু থাকে। কি থাকে? অণু থাকে। আবার সেম একই ভাবে যখন আমরা একটি অক্সিজেন লিখব, এই অক্সিজেনটা হয়ে যাবে তখন পরমাণু। এই অক্সিজেন পরমাণুর মধ্যে থাকে 6.023 × 10⁻23 টি পরমাণু। এই উভয়টি সমান আবার আমরা লিখতে পারি 1 মোল অক্সিজেন অণু অথবা 1 মোল অক্সিজেন পরমাণু। এখন আমরা নরমালি আমরা মোলকে কি দিয়ে প্রকাশ করি? তোমরা নিশ্চয়ই জানো মোলকে প্রকাশ করা হয় এন দিয়ে। মোলকে প্রকাশ করা হয় এন দিয়ে। n = এই আলোচনা থেকে আমরা লিখতে পারি W/m। আমরা লিখতে পারি যে n/na। আমরা লিখতে পারি Pv/RT। আমরা লিখতে পারি V/22.4 লিটার। আমরা লিখতে পারি SV। অর্থাৎ মোলের 5টি সূত্র আছে। কয়টি? 5টি সূত্র আছে। তোমরা জেনে রাখো যে এর বাইরে মোলের কোনো সূত্র নেই। এই 5টি সূত্র আমাদের ভালোমতো বুঝতে হবে এবং এই 5টি সূত্র যদি ভালোমতো বুঝতে চাও এবং বুঝতে পারো, তাহলে এই যে লেখা আছে পরিমাণগত রসায়ন, প্রকৃতপক্ষে এটা পরিমাণ করতে পারবে। দেখো এখানে যে দেওয়া আছে যে ডব্লিউ, এই ডব্লিউটার পরিচয় কি? এই ডব্লিউটা হচ্ছে কোন একটা পদার্থ, এই পদার্থর পরিমাণ কতটুকু, এটি কতটুকু আছে। এবং এম হচ্ছে যে কোনো পদার্থই হোক, এই পদার্থের নিশ্চয়ই আণবিক ভর আছে অথবা পারমাণবিক ভর আছে। এই আণবিক অথবা পারমাণবিক ভরটার মানে হচ্ছে এম। আর এখানে হচ্ছে এন দ্বারা বোঝাচ্ছি একটি পদার্থের মধ্যে কতটি অণু আছে, এবং এই এন এ দ্বারা বোঝাচ্ছি যতটি পদার্থ আছে, এই যতটি অণু আছে, পরমাণু আছে অথবা আয়ন আছে, এই অতটি আয়নকে যখন তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করবা, তখন তুমি যা পাবা এটাই হচ্ছে মোল। এখানে Pv/RT তোমরা নিশ্চয়ই জানো যে Pv = nRT। তাহলে আমরা n = আমরা লিখতে পারি Pv/RT। এখান থেকে আসছে n, Pv/RT। এবং একটা বিষয় লক্ষ্য করো, এখানে আমরা লিখছি যে V/22.4 লিটার। এর মানে কি? এর মানে তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবা যে এখানে যে আয়তনটা দেওয়া থাকবে, এই আয়তনটা অবশ্যই কিসে থাকতে হবে? লিটারে থাকতে হবে। এবং সর্বশেষ সূত্রটি হচ্ছে ঘনমাত্রা ইনটু আয়তন। এখানেও আয়তনটা কিসে থাকতে হবে? লিটারে থাকতে হবে। এই 5টি সূত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি সূত্র। 1 নাম্বার হচ্ছে যে n = SV, 2 নাম্বার হচ্ছে n = W/m। এখন আমি যদি ছোট্ট একটি অঙ্ক দেই, যে ছোট্ট একটি एग्जांपल যদি দিতে চাই, যেমন 36 গ্রাম H2O এর দ্রবণে কত মোল পানি আছে? কত মোল পানি আছে? নিশ্চয়ই তোমরা এটা পারবা। হ্যাঁ, দেখো এখানে পানির পরিমাণ কত? এখানে পানির পরিমাণ কত? এখানে পানির পরিমাণ হচ্ছে 36 গ্রাম। এই 36 গ্রাম হচ্ছে ডব্লিউ। আর এই যে যৌগটা অথবা এই যে একটি পদার্থ, লিকুইড একটি পদার্থ, এই লিকুইড পদার্থের আণবিক ভর আছে না? অবশ্যই আছে। এই লিকুইড পদার্থের আণবিক ভর m = হচ্ছে 18 গ্রাম। তাহলে কত মোল? প্রশ্ন হচ্ছে কত মোল? n = what? তাহলে আমরা নিশ্চয়ই জানি যে n = W/m। তাহলে w এর মান হচ্ছে 36, m এর মান হচ্ছে 18, এটা ক্যান্সেল আউট হয়ে যায় 2 মোল। সুতরাং আমি বলতে পারি যে 36 গ্রাম H2O এর দ্রবণে 2 মোল পানি আছে।
তারপরে আমরা এখন শিখব মূলার আয়তন। আচ্ছা, মূলার আয়তন কি? মূলার আয়তন হচ্ছে এক মোল পরিমাণ কোন পদার্থের আয়তনকে মূলার আয়তন বলে। এই মূলার আয়তনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম হয়। যেমন এখানে দেখো যে এই মূলার আয়তন এই মূলার আয়তন অতাচা এর উপর নির্ভরশীল। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে অতাচা কি? অতাচা কোন একটি নির্দিষ্ট শব্দ না, কোন একটি নির্দিষ্ট ওয়ার্ড না, এটা আমি মনে রাখার জন্য জাস্ট শিখে রেখেছি। যেমন সরাসরি হচ্ছে যে অবস্থা, কোন একটি পদার্থ কি অবস্থায় আছে, এই অবস্থার উপর নির্ভর করে মূলার আয়তন। তো হচ্ছে তাপমাত্রা, মূলার আয়তন নির্ভর করে তাপমাত্রার উপর। এবং চাপতে হচ্ছে তোমার চাপ। তাহলে আমরা বলতে পারি মূলার আয়তন কোন একটি বস্তুর মূলার আয়তন অথবা এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে যেহেতু মূলার আয়তন বলা হয়, তাহলে ওই মূলার আয়তনটা অবস্থা, তাপমাত্রা, চাপ এই তিনটা বস্তুর উপর নির্ভর করে। এখন যেমন আমরা দেখে নিতে পারি যে তরল অবস্থায় দেখো যে তরল অবস্থায় এক মোল H2O অর্থাৎ পানির আয়তন হচ্ছে 18 ml। ঠিক একইভাবে দেখো যখন নাকি আমরা এই এক মোলকে তরল অবস্থা থেকে যখন আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিব, তখন এক মোল H2 এর পরিমাণ হয়ে যাবে 24.04 লিটার। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তাপমাত্রার উপর নির্ভরশীল, অবস্থার উপর নির্ভরশীল। এখন দেখো যদি এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে যদি আমরা আরেকটু বাড়াই, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক মোল H2O এর আয়তন হয়ে যাবে তোমার 30.06 লিটার। নিশ্চয়ই বুঝতে পারছো যে মূলার আয়তন এই তিনটা বিষয়ের উপর নির্ভরশীল। মনে রাখবা এমসিকিউ পরীক্ষার মধ্যে আসে, এমসিকিউর মধ্যে আইসা থাকে। দেখো তারপরে আমরা আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রমাণ দ্রবণ। খুব ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্নের জন্য। প্রমাণ দ্রবণ কি? যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা, এই দ্রবণকে বলা হয় প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ 4 প্রকার। নরমালি প্রমাণ দ্রবণ 4 প্রকার। যেমন 1 নাম্বার হচ্ছে মূলার দ্রবণ, 2 নাম্বার হচ্ছে সেমি মূলার দ্রবণ, 3 নাম্বার হচ্ছে ডেসি মূলার দ্রবণ, 4 নাম্বার হচ্ছে সেন্টি মূলার দ্রবণ। যেমন আমি যদি এখানে বলি 1 নাম্বার মূলার দ্রবণ, মূলার, 2 নাম্বার হচ্ছে সেমি মূলার, 3 নাম্বার হচ্ছে ডেসি মূলার, 4 নাম্বার হচ্ছে সেন্টি মূলার। এখন দেখো সেমি মূলার কাকে বলে? নরমালি এভাবে সংজ্ঞা করতে পারো, যে দ্রবণের মধ্যে অর্থাৎ যে সকল দ্রবণের ঘনমাত্রা 1 মোল তাকে বলা হয় মূলার দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোল তাকে বলা হয় সেমিমোলার। এবং যে দ্রবণের ঘনমাত্রা 0.1 মোল এটাকে বলা হয় ডেসিমোলার। এবং যে দ্রবণের ঘনমাত্রা 0.01 মোল তাকে বলা হয় সেন্টিমোলার দ্রবণ। এখন এগুলো শুধু এভাবে শিখলে হবে না, আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে। কেননা এগুলো 2 নাম্বার অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসে, যে তুমি কিভাবে সেন্টিমোলার দ্রবণ তৈরি করবে, তুমি কিভাবে একটি ডেসিমোলার দ্রবণ তৈরি করবে, 2 নাম্বার প্রশ্নের মধ্যে আসে। এখানে দেখো মোলার দ্রবণটা দেখো যে যখন 1 লিটার দ্রবণে যখন 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তখন আমরা তাকে বলি 1 মোলার অর্থাৎ মোলার দ্রবণ। যখন 1 লিটার দ্রবণে হাফ মোল, 1 লিটার দ্রবণে যখন হাফ মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তখন আমরা তাকে বলি সেমিমোলার দ্রবণ। আবার যখন 1 লিটার দ্রবণের মধ্যে কোন একটি মূলের 10/1 অংশ অর্থাৎ 1 দশমাংশ দ্রবীভূত অবস্থায় থাকে, তাকে বলা হয়
ডিসিমোলার দ্রবণ, যেমন এখানে যদি 10 ভাগের 1 অংশ বসাই তাহলে এটা হয়ে যাবে 1/10 × 1 = 0.1। সুতরাং এটি একটি কি মোলার, এটি একটি ডিসিমোলার। আবার সেন্টিমোলার, যে দ্রবণে অর্থাৎ 1 লিটার দ্রবণের মধ্যে যখন কোন একটা মূলের 100 ভাগের 1 অংশ দ্রবীভূত থাকবে তখন তাকে বলা হয় সেন্টিমোলার 0.01। আশা করি প্রমাণ দ্রবণ, এই প্রমাণ দ্রবণের যে 4টা ক্যাটাগরি আছে এই 4টা ক্যাটাগরি তোমরা বুঝতে পারছো। তারপরে খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অংশটুকু দেখো, এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ। গণমাত্রা, গণমাত্রা কাকে বলে? তার আগে দেখো এখানে আমি গণমাত্রার 3টি ক্যাটাগরি রেখেছি। এখানে প্রথমে আমরা আলোচনা করব মোলারিটি। মোলারিটি, এই মোলারিটিকে প্রকাশ করা হয় এস দিয়ে। মোলারিটি কাকে বলে? মোলারিটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রাটা নির্দিষ্ট পরিমাণ হতে হবে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মূল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে, ওই সংখ্যাকে ওই দ্রব্যের মোলারিটি বলে। তাহলে আমি ধরে নিলাম যে বি লিটার দ্রবণের মধ্যে দ্রব্য দ্রবীভূত থাকে এন মূল দ্রব্য দ্রবীভূত থাকে। তাহলে আমরা তো বলছি যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার মিনস দ্যাট 1 লিটার। তাহলে সুতরাং 1 লিটার দ্রবণে দ্রবীভূত মূল সংখ্যা হচ্ছে n/v। এই n/v কে কি বলে? মোলারিটি বলে, মোলারিটি বলে। তাহলে মোলারিটিকে যেহেতু s দিয়ে প্রকাশ করা হয় সুতরাং আমরা এখানে লিখতে পারি s = n/v। এখানে n এর একক, n হচ্ছে কি মূল সংখ্যা, মূল, তাহলে এখানে আমরা লিখব মূল, আর v টা অবশ্যই লিটারে হবে, সুতরাং এখানে আমরা লিখব লিটার। তাহলে গণমাত্রার একক হয়ে যাবে মোল পার লিটার অর মোল L/s−1। হোপ দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড উইথ ইজি। এখন দেখো এই মোলারিটিকে আর সহজভাবে যদি বলি, অর্থাৎ যদি ম্যাথের জন্য আমরা করি, যেমন এমসিকিউ তো আসতে পারে এবং 3 নম্বর প্রশ্নের মধ্যেও আসে। যেমন তুমি জানো যে S = n/v, v টা কিসে? লিটারে। এখন n = কি? n = তুমি জানো W/m, কিছুক্ষণ আগে আমরা শিখলাম। তাহলে n কে যদি তুমি একটু ভেঙে লিখো তাহলে তুমি এরকম লিখতে পারো না, W/m, এবং এখানে আছে b, এটা হচ্ছে লব, নিচেরটা হর। তাহলে এখানে দেখো W/m × 1/v হয়ে যাবে না? তাহলে আমরা কি পাই? আমরা পাই যে W/mv। b টা এখানে কিসে আছে? লিটারে আছে। খুব ভালোভাবে মনে রাখবি, এখানে আয়তনটা কিসে আছে? লিটারে আছে। এই অনেক ক্ষেত্রে দেখা যায় যে আয়তনটি মিলিলিটারে থাকে। তখন কি করব? যখন আয়তনটি মিলিলিটারে থাকে তখন আমরা একটু কনভার্ট করে নিব। যেমন আমরা এখানে লিখব W/m এবং এখানে আমরা লিখব কি? v। এই v টা যখন মিলিলিটারে লিখব তখন আমরা এখানে 1000 গুণ করে দিব, তখন আমরা এখানে 1000 গুণ করে দিব। তারপরে দেখো, এখন আমরা যদি এখান থেকে একটি অঙ্ক করতে চাই, আমাদের বোঝার সুবিধার্থে যদি একটি অঙ্ক করতে চাই, যেমন আমি এখানে দিলাম যে 100 সিসি দ্রবণে 1.06 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, তাহলে তার মোলারিটি কত? মোলারিটি কত? তার মোলারিটি কত? এখানে দেখো, এখানে সিসি আছে। এই সিসির মানে জানি, তোমরা অনেকে জানো, যারা জানো না তারা দেখো এখানে মনে রাখবে যে 1000 সিসি = 1 লিটার = 1000 ml। তাহলে 1000 সিসি যদি 1 লিটার হয়, 1 লিটার সমান যদি 1000 ml হয়, তাহলে কি আমি বলতে পারি না যে 1000 সিসি = 1000 ml? তাহলে এখানে 100 সিসি মানে কি হবে? 100 সিসি মানে হবে 100 ml। হ্যাঁ, তাই। তাহলে এটা হচ্ছে আমার বি এর মান। বি টা কিসে আছে? বি টা ml এ আছে, এবং এটা হচ্ছে কি আমার ডব্লিউ এর মান। আর এখানে যে সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেটের মানটা হচ্ছে আণবিক ভর হচ্ছে কি m এর মান। তাহলে আমরা কি জানি? মোলারিটি = আমরা কি জানি? S সমান আমরা জানি W/mv।
ইন্টু 1000। তাহলে আমরা এখানে 1000টা দিছি কেন? কারণ হচ্ছে এখানে যে এম এর এখানে যে আয়তনটি আমার কিসে দেওয়া আছে, আয়তনটি আমার দেওয়া আছে ml এ। আচ্ছা দেখো তাহলে এখন যদি আমরা মান বসাই, এখানে বসাবো আমরা 1.06 ইন্টু 1000, এখানে আমরা বসাবো m এর মান হচ্ছে 106 আণবিক ভর, তোমরা ইচ্ছে করলে বের করে নিতে পারো, ইন্টু ml এর মান আমরা কত বসাবো, আমরা বসাবো 2110। এত এই 2 শূন্য কাটাকাটি যায়, তাহলে এটা গুণ করলে হয়ে যায়, এখানে দেখো আমরা যদি এটা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 106, এখানে যদি এরকম হয় 6। আচ্ছা দেখো যে এখানে 10.6 106 ইকুয়ালস টু এই ক্যান্সেল আউট হয়ে যায় 0.1 মোল। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই প্রশ্নের মধ্যে মোলারিটি কত, মোলারিটি হচ্ছে 0.1। বুঝতে পারছো? এটি শেষ হলো। এখন আমরা আলোচনা করব নরমালিটি। এই নরমালিটি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং মজারও বিষয়। দেখো নরমালিটি, নরমালিটি সমান আমরা লিখতে পারি, নরমালিটি ইকুয়ালস টু আমরা লিখব, সবসময় মনে রাখবে, মোলারিটি ইনটু তুল্য সংখ্যা, এই তুল্য সংখ্যাকে প্রকাশ করা হয় ই দিয়ে। কি দিয়ে? ই দিয়ে। এখন দেখো তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে যখন মোলারিটিকে তুল্য সংখ্যা দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় নরমালিটি। হ্যাঁ অবশ্যই তাই। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে তুল্য সংখ্যা কি? তুল্য সংখ্যা, দেখো তুল্য সংখ্যার আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন তোমরা একটু সাথেই থাকো যে তুল্য সংখ্যা, এই তুল্য সংখ্যার আবার অনেক ক্যাটাগরি আছে, যেমন ধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে কোন একটি ধাতুর যোজনীকে বলা হয় তুল্য সংখ্যা। যেমন ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম এর যোজনী কত? 2। সুতরাং এই 2 হচ্ছে গিয়া এখানে তুল্য সংখ্যা। মোলারিটির সাথে যখন তুমি এই 2 গুণ করে দিবা, যা পাবা তাই হচ্ছে ওই দ্রবণের নরমালিটি। তারপর যদি আমি বলি যেমন সোডিয়াম, এই সোডিয়াম একটি ধাতু, এই সোডিয়াম ধাতুর যোজনী কত? 1। তাহলে এটা হয়ে যাবে, তার তুল্য সংখ্যা হয়ে যাবে 1। আবার অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা একরকম, যেমন অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে যোজনী ইনটু অণুর সংখ্যা। কেন যোজনী ইনটু অণুর সংখ্যা হলো? কারণটা হচ্ছে যে যেমন আমি নিলাম হাইড্রোজেন, এই হাইড্রোজেন একটি অণু, এই হাইড্রোজেন অণুর মধ্যে দেখো তাদের হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, তার অনুসংখ্যা হচ্ছে 2। তাহলে এখানে যে 2টা পাইছো, এই 2টা হচ্ছে তার তুল্য সংখ্যা। যেমন ক্লোরিন আবার নিলাম, এই ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তার অণু আছে 2টি, তাহলে এই 2 হচ্ছে গিয়ে তার তুল্য সংখ্যা। এবং এরকমও হয় যে অ্যাসিডের ক্ষেত্রে যেটা পাবা এটা হচ্ছে ক্ষারকত্ব। সাথে সাথে আমরা ক্ষারকত্ব শিখে ফেলবো। ক্ষারকত্ব হচ্ছে যে সকল মৌল বা যে সকল পদার্থ কি করে, যে প্রোটন দান করে, অর্থাৎ প্রোটন ত্যাগ করে, তাকে বলা হয় ক্ষারকত্ব। যেমন আমি এখানে নিলাম HCl, এই HCl এর মধ্যে প্রোটন দান করতে পারে কয়টি? একটি। সুতরাং এই 1 হচ্ছে গিয়ে তার কি? তুল্য সংখ্যা। যেমন H2SO4, এই H2SO4 এর মধ্যে তার ক্ষারকত্ব কত? তার ক্ষারকত্ব হচ্ছে 2টি প্রোটন দিতে পারে। তারপরে আবার আসো, যেমন ক্ষারের ক্ষেত্রে যেটা পাবা এটা হচ্ছে অম্লত্ব, এটি হচ্ছে অম্লত্ব। অর্থাৎ যে কিনা একটি প্রোটন কি করে নিজের কাছে রাখে অথবা প্রোটন গ্রহণ করে, প্রোটন গ্রহীতা। তাহলে আমরা বলতে পারি যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে প্রোটন গ্রহণ করতে পারে কয়টি? একটি হচ্ছে তার তুল্য সংখ্যা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে প্রোটন গ্রহণ করতে পারে কয়টি? 2টি, তাহলে এই 2 হচ্ছে তার তুল্য সংখ্যা। এবং এটা তোমরা জেনে রাখো যে যখন নাকি লবণ থাকে, বিভিন্ন ধরনের লবণ, এই লবণের মধ্যে যখন ক্যাটায়ন চার্জ থাকে,
ক্যাটায়ন, অর্থাৎ প্লাস প্লাস যে চার্জগুলো থাকে, যেমন আমি বলি যেমন Fe2O3, এখানে Fe3O3, এখানে হবে তার চার সংখ্যা ইনটু অনুসংখ্যা, তাহলে এখানে চার্জ কত বলতো? এই আয়রনের চার্জ হচ্ছে 3, এখানে অণু আছে কয়টি? অণু আছে 2টি, সুতরাং এখানে তার অম্লত্ব হচ্ছে 6, তার তুল্য সংখ্যা কত? 6। তাহলে আমরা অতি সহজেই যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, ঘুরিয়ে পিছিয়ে যেভাবে আসুক, আমরা অতি সহজেই নরমালিটি বের করতে পারবো। নরমালিটি বের করে অর্থাৎ মোলারিটি আমরা বের করে এই মোলারিটির যে মানটি দেওয়া থাকবে এটাকে আমরা তুল্য সংখ্যা দিয়ে গুণ করে দিব। যেমন আমি যদি আগের প্রশ্নটাই বলি, যেমন 100 ml দ্রবণে 1.06 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত অবস্থায় আছে, সুতরাং তার নরমালিটি কত? এখন দেখো, আমরা অতি সহজেই পূর্বের নিয়েই আমরা ঘনমাত্রা S = আমরা বের করলাম, মোলারিটি আমরা বের করলাম 0.1 মোল। তাহলে তার নরমালিটি কত হবে? তার নরমালিটি ইকুয়ালস তুমি লিখবা যে S * E, অর্থাৎ S টা হচ্ছে তার মোলারিটি 0.1 ইনটু তার তুল্য সংখ্যা, এখানে বলো তো তার তুল্য সংখ্যা কত? তার তুল্য সংখ্যা 2, সুতরাং তার মান আসবে কত? তার মান আসবে কল আসছিল। দেখো এখানে তার মান কত আসবে? তার মান আসবে 0.2। তাহলে এই 0.2 হচ্ছে তার নরমালিটি। ওকে, তোমরা নরমালিটি বুঝতে পারছো আশা করি। এখন আমরা শিখব যে এখানে পার্সেন্ট দ্রবণ। খুব মজার একটি বিষয় এবং অ্যাডমিশন টেস্টের মধ্যে অ্যাডমিশন টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে পার্সেন্ট দ্রবণ। পার্সেন্ট দ্রবণ 3 প্রকার। আমরা এই 3 প্রকারটি ধারাবাহিকভাবে এখানে শিখে ফেলতে চেষ্টা করব, এখানে একসাথে আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। দেখো আমি লিখলাম এখানে যে x পার্সেন্ট W/V দ্রবণ, এখানে লিখলাম x% W/W দ্রবণ, এখানে লিখলাম x% V/V দ্রবণ। প্রশ্ন করতে পারো যে আচ্ছা এখানে প্রত্যেকটির মান তো সেমই দেখা যাচ্ছে, তাহলে পার্থক্য কি? পার্থক্যটি হচ্ছে যখন W/V সলিউশন থাকবে অর্থাৎ দ্রবণটি থাকবে, তখন এখানে দেওয়া থাকতে পারে এরকম, ধরো সাপোজ 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে থাকবে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, বাট অতিরিক্ত যেটা থাকবে এটা হচ্ছে যে দ্রবণের ঘনত্ব দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? অতিরিক্ত একটি বিষয় দেওয়া থাকবে, দ্রবণের ঘনত্ব প্রশ্নে দেওয়া থাকবে। যখন প্রশ্নে দেওয়া থাকবে দ্রবণের ঘনত্ব, তখন তোমাকে বুঝতে হবে যে এটি W/W দ্রবণ, অর্থাৎ এই আঙ্গিকে আমাদেরকে কি করতে হবে? মোলারিটি নির্ণয় করতে হবে। তারপরে এখানে সেম একইভাবে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এখানে দেওয়া থাকবে দ্রব্যের আপেক্ষিক গুরুত্ব। যখন নাকি প্রশ্নের মধ্যে ডেটার মধ্যে দ্রব্যের আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে, তখনই তুমি বুঝে নিবা যে এখানে B/B দ্রবণ, এটার মোলারিটি নির্ণয় করতে হবে। ওকে, এখানে দেখো x% কে আমরা কি লিখতে পারি? x% কে আমরা লিখতে পারি যে x/100। এর মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে যে এখানে প্রতি 100 লিটার দ্রবণের মধ্যে x পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় আছে। অর্থাৎ আমরা যদি এখন বলি তাহলে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এর মানে কি? 5% সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে যে 100 মিলিলিটার, অর্থাৎ 100 মিলিলিটার দ্রবণের মধ্যে 5 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। যদি এরকমটা থাকে তাহলে তুমি কি করবা? তাহলে দেখো যে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি ঘনমাত্রা S = W/MB, তাই না?
তাহলে এখানে আমরা মিলিলিটারে নিব, তাহলে এটা মিলিলিটারে। তাহলে এখানে দ্রব্যের পরিমাণ কত? দ্রব্যের ভর হচ্ছে 5 গ্রাম, তাহলে এখানে আমরা লিখব 5। এবং এখানে আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 40 গ্রাম, এবং এখানে আছে 100, এখানে আছে আমার আরো 100। তাহলে এটা এই 2 শূন্য ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে কি থাকছে? তাহলে থাকছে 5 × 10 ডিভাইডেড বাই 40, তাই না? হ্যাঁ তাই। তাহলে এখানে দেখো তো, এখানে আছে x%, আর এখানে আছে 5%। যখন 5% ছিল তখন 5 এর সাথে গুণ হয়েছে 10, আর ভাগ হয়েছে আণবিক ভর m দিয়ে। তাহলে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, যখন 5% সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল তখন 5 এর সাথে গুণ হয়েছে কত? 10, আর ভাগ হয়েছে কত? 40, অর্থাৎ আণবিক ভর দিয়ে। তাহলে এখানে আছে x%। তাহলে আমরা এখানে অতি সহজে লিখতে পারি x, এখানে যত থাকবে তার সাথে তুমি গুণ দিবা 10 ডিভাইডেড বাই ভাগ দিবা কত? আণবিক ভর। তাহলে তুমি x × 10 ডিভাইডেড বাই m, এটা দিয়ে তুমি অতি সহজে যে কোনো ধরনের বস্তু পদার্থের কি নির্ণয় করতে পারবা? মোলারিটি নির্ণয় করবা। তাহলে এখানে আসো, এখানে কাজটা সেম। যেমন এখানে তুমি লিখবা, একইভাবে তুমি লিখবা x%, না তুমি লিখবা x × 10 ডিভাইডেড বাই m, তার মোলারিটি। এক্সট্রা যে কাজটা করতে হবে, এক্সট্রা কাজটা হচ্ছে এখানে দ্রবণের ঘনত্ব দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। যেমন এখানে আমি একটি পদার্থের ঘনত্ব দিয়ে দিলাম 1200 কেজি মিটার পার কিউব। তাহলে এখানে ঘনত্বটাকে তুমি এখানে শুধু 1200 লিখে দিলেই যে হবে তা না, তাহলে হবে না। আমাকে কি করতে হবে? একটু মেহেরবানি করে মনে রাখো, এখানে অবশ্যই এই কেজি মিটার কিউবকে কনভার্ট করে আমাকে গ্রাম পার ml এ নিতে হবে। তাহলে কিভাবে নিব? তাহলে এখানে যদি আমরা গ্রাম পার নেওয়াটা শিখি, তাহলে দেখো এখানে আছে 1200 কেজি মিটার পার কিউব, এর মানে হচ্ছে 1 মিটার কিউব। এখানে কেজি কে আমরা নিব কিসে? গ্রামে। ওই কারণে আমাদের কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। আর এখানে মিটার কিউব কে আমরা নিব কিসে? আমরা নিব ml এ। সুতরাং এখানে 10⁶ দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। এটা ক্যান্সেল আউট হলে এটা হয়ে যায় 1000। সুতরাং 1200 রে তুমি 1000 ভাগ দিবে, দেওয়ার পর হয়ে যায় 1.2। অর্থাৎ তুমি এখানে যদি x × 10 ডিভাইডেড বাই m এর সাথে যদি তুমি 1.2 গুণ করো, তাহলে কি পাবা? তাহলে পেয়ে যাবা যে x% W/W দ্রবণের মোলারিটি কত। এখন আসো এখানে v/b, এর মানে কি? এর মানে হচ্ছে এখানে দ্রব্যের আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে। মনে রাখবা, কোন একটি দ্রবণের আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব ইকুয়ালস টু গ্রাম পার মিলিলিটার। অর্থাৎ এখানে তুমি যদি x × 10 ডিভাইডেড বাই m ইনটু এখানে যদি তুমি 1.2 বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে তোমার এই x% অথবা যে কোনো পার্সেন্টের v/b দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। তাহলে এই ছিল আমাদের আজকের এই আলোচনা। আগামী অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ppm, ppb, ppt, ppmb, অর্থাৎ পার্টস পার মিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন, পার্টস পার বিলিয়ন, পার্টস পার মিলিয়ন অফ বিলিয়ন। তো সেই পর্যন্ত তোমরা সবাই আমাদের সাথে থাকো, এবং তোমরা যারা নতুন একটু মেহেরবানি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।